বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা গ্রন্থ থেকে কবি আল মাহমুদের সোনালিকা বিন পাস নামক এই কবিতাটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটির মূল আলোচনার আগে আমরা সামান্য কিছু কবি সম্পর্কে এবং এই কবিতাটির মূল ভাব সম্পর্কে একটু জেনে নেব। কবি আল মাহমুদ বাংলাদেশের অন্যতম একজন প্রধান কবি এবং তিনি জন্মগ্রহণ করেন 1936 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে। জন্ম 1936 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে। তোমরা জানো যে কবি আল মাহমুদ দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। শুধু তাই নয়, তিনি বাংলা একাডেমিতেও নিজের কর্মজীবন সম্পাদন করেছেন। তার কবিতায় যে জিনিসগুলো উল্লেখযোগ্য হয়েছে তা হচ্ছে লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ, আর রয়েছে ঐতিহ্যপ্রীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি আল মাহমুদের যে সমস্ত প্রধান কাব্যগ্রন্থ রয়েছে বা তার যে সমস্ত সাহিত্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাব্যগ্রন্থ লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, অদৃষ্টবাদীদের রান্নাবান্না প্রভৃতি। এছাড়াও পানকৌড়ির রক্ত নামে তার একখানা গল্পগ্রন্থ আছে, আর পাখির কাছে ফুলের কাছে নামে একখানা শিশুতোষ গ্রন্থও রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবি আল মাহমুদের সোনালিকা বিন পাস কবিতাটি আলোচনার পূর্বে এই কবিতাটির যে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন সেই জিনিসগুলো আমরা জেনে নেব। সোনালিকা বিন পাস কবিতায় কবি আল মাহমুদের প্রেম চেতনা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নিসর্গকে অবলম্বন করে বাণীমূর্তি পেয়েছে। কবি রাবীন্দ্রিক অশরীরী ও নিষ্কাম প্রেমের পূজারী নন। প্রাচীনকালের সাহিত্য নিদর্শন চর্যাপদে যে দেহজ প্রেমের স্ফুরণ ঘটেছে তাকেই তিনি স্থান দিয়েছেন সোনালিকা বিন পাস কবিতায়। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে শরীরী প্রেমের আড়ালে যে অশরীরী সত্তার দোতনা আছে, কবি তাকেও সজ্ঞানে এড়িয়ে গেছেন। ফলে কবির প্রেম ভাবনা হয়ে উঠেছে শরীরাশ্রয়ী। প্রেমোন্মুখ কবি চিরন্তন মানবীর হৃদয়াবেগের সত্যটুকুকেই নিখুঁত অবয়ব দান করেছেন। ব্যাধ যেমন পাখির গোত্র চিনতে ভুল করে না, সে যেমন ঠিকই তার শিকারকে বাগে নিয়ে নেয়, তেমনি প্রেমিকও তার প্রেমিকাকে খুঁজে নিতে ভুল করে না। মানবীর শাশ্বত যে আকর্ষণ তাকে অস্বীকার করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। কবি সেই ভণ্ডামির ধার না ধরে সরাসরি শরীরী প্রেমের জয়গান গেয়েছেন। প্রকৃতপক্ষে নরনারী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেম তা কখনো কামনাশূন্য হতে পারে না। শরীরী কামনাকে বাদ দিয়ে কোনো প্রেমই দীর্ঘস্থায়ী হয় না। ইতিহাস বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। মিশর, গ্রিস ও সেরাসিনে যে সভ্যতা গড়ে উঠেছিল কালের আবর্তে তা হারিয়ে গেছে, কিন্তু নরনারীর মধ্যে যে শরীরী আকর্ষণ তার কোনো মৃত্যু হয়নি, তা ধারাবাহিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যেই টিকে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা কবি আল মাহমুদের সোনালিকা বিন পাস কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা করি। আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল, গলায় গুঞ্জার মালা পরবালা প্রাণের সবরি, কোথায় রেখেছ বলো মহুয়ার মাটির বোতল, নিয়ে এসো চন্দ্রালোকে তৃপ্ত হয়ে আসমন করি। কবি এই জায়গাতে তার প্রেমিকাকে আহ্বান করছেন। তিনি দেখাচ্ছেন যে তিনি বলছেন যে আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল। কার্পাস এটা কিন্তু বাংলাদেশের মূলত ভারতের, তবে বাংলাদেশেও প্রচলন রয়েছে। এটি একটি তুলা জাতীয় ফল। আর তোমরা জানো যে তুলা জাতীয় যে ফলগুলো আছে তারা যখন পরিপূর্ণতা পায় তখন কিন্তু সেটা ফেটে যায় এবং ফেটে তার থেকে তুলা বের হয়। কবি এই প্রকৃতি থেকে একটি উদাহরণ টানছেন। এই তুলা কার্পাসের ফল যখন
ফেটে পরিপূর্ণতা পাচ্ছে, কবি যে প্রেমিক সত্তা সেই প্রেমিক সত্তাটাও পূর্ণতা পাচ্ছে এবং পূর্ণতা পেয়েই তার যে প্রাণের শবরী বা তার নায়িকা বা প্রেমিকা এই শবরীকে কিন্তু আহ্বান করছেন। আর এই যে শবরী, এই শবরীটা আসলে কোথা থেকে এসেছে বলতে পারো কেউ? এই শবরীটা এসেছে মূলত চর্যাপদ থেকে। বাংলা সাহিত্যের প্রাচীনতম যে নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদের কিন্তু এই শবরী একটি চরিত্র। আর প্রাচীন চর্যাপদে দেখা যায় যখন এই শবর বালক এবং শবরী বালিকা তাদের যখন প্রেম ভাব উদয় হতো, তখন কিন্তু তারা এই যে শবরী বালিকা গলায় গুঞ্জার মালা পরে এবং বিভিন্ন সাজগোজ করে এই শবর বালকের কাছে আসতো। এবং শবর বালক কী করতো? তারা কি এই যে মহুয়ার মাটির বোতল অর্থাৎ প্রকৃতি থেকে এক ধরনের মদ বা অ্যালকোহল জাতীয় জিনিস তৈরি করে তারা কিন্তু সেটা পান করে প্রেমের মত্ততায় মত্ত হয়ে উঠত। তো কবি এই জিনিসটাকেই এখানে তুলে ধরেছেন যে তার প্রেমিকাকে সেই চর্যাপদের শবরীর সাথে তুলনা করেছেন এবং তাকে আহ্বান করছেন গলায় গুঞ্জার মালা পরবালা, অর্থাৎ সেই শবরী বালিকা যেমন গুঞ্জার মালা পরে তার প্রেমিকের কাছে আসতো, কবি তেমনি তার প্রেমিকাকে আহ্বান করছেন যে তুমি একটু সাজগোজ করে আমার কাছে আসো। আর তারপরে কবি বলছেন, কোথায় রেখেছো বলো মহুয়ার মাটির বোতল। মহুয়া একটি ফুল, আর এই মাটি শব্দের অর্থ মূলত, মাটি শব্দের অর্থ হচ্ছে মদ। তো মহুয়া ফুল থেকে তৈরি এক ধরনের মদ যেটা মানুষের ভিতরে নেশা তৈরি করে এবং এক ধরনের উন্মত্ততা তৈরি করে। তো কবি বলছেন যে তুমি যখন সাজুগুজু করে আসবা, আসার পরে সাথে সাথে কি করবা, মহুয়ার যে মদের বোতলটা আছে সেটাও নিয়ে এসো। নিয়ে আসলে কি হবে, চন্দ্রালোকে তৃপ্ত হয়ে আসমন করি, অর্থাৎ একটা নিভৃত রাতে যখন চন্দ্র থাকবে সেই সময় কবি এবং কবিপ্রিয়া দুজনের সাথে একাত্মতা হয়ে যাবে। এই কথাটাই কবি এই স্তবকে তুলে ধরেছেন। ব্যাধের আদিম সাজে কে বলে যে তোমাকে চিনব না, নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে, প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা, একই জাদু আছে যেন কবিদের আত্মার ভিতর। কবি বলছেন যে ব্যাধ শব্দের অর্থটা কি বলতো? ব্যাধ শব্দের অর্থ মূলত যারা পশু শিকার করে, এক কথায় তাদেরকে বলা হয় শিকারী। তো ব্যাধের আদিম সাজে কে বলে যে তোমাকে চিনব না, কবি বলছেন যে এই যে কবি যে দেহজ প্রেমের কথা বলছেন, এই দেহজ প্রেমটা মূলত সেই প্রাচীন আমল থেকেই চলে আসছে। তার মানে কবি যখন দেহজ প্রেমের সাথে দেহজ প্রেমকে গুরুত্ব দিচ্ছেন, তখন কিন্তু তিনি সেই আদিমতাকেই কবি কিন্তু এখানে স্থান দিচ্ছেন। তো কবি বলছেন যে ব্যাধ যেমন তার পক্ষিণীর গোত্র, অর্থাৎ যারা শিকার করে, পাখি শিকার করে, সেই পাখির গোত্র চিনতে যেমন ভুল করে না, তো তেমনি কবি বলছেন যে আমি আদিম সাজে তোমাকে চিনতে পারবো না, এটা কে বলেছে? আসলে ব্যাধ যেমন তার পক্ষিণীর গোত্র চিনতে ভুল করে না, কবিও তেমনি তার প্রেমিকাকে চিনতে ভুল করেননি। আসলে তিনি তার প্রেমিকাকে সঠিকভাবেই চিনে নিয়েছেন। এরপর বলছেন, প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা একজন নারী চরিত্র যিনি প্রকৃতির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তিনি তার বচনের মাধ্যমে তুলে ধরেছেন, যাকে বলা হয় খনার বচন। প্রকৃতির কখন কি ঘটে না, কি হলে কি হবে, এই জিনিসগুলো খনা তার বচনে সুন্দরভাবে তুলে ধরেছিলেন। তো কবি বলছেন, প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা, একই জাদু আছে যেন কবিদের আত্মার ভিতর। অর্থাৎ কবিদের আত্মার ভিতরেও কিন্তু সেই একই জিনিস, প্রকৃতির থেকে যে শিক্ষাগুলো পাওয়া যায় সেই শিক্ষাগুলোই কিন্তু এই কবিদের যে আত্মার ভিতরে সেই জিনিসটাই রয়েছে। এরপর কবি বলছেন, নিসর্গের গ্রন্থ থেকে আশয় সব শিখেছি এ পড়া, প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল, চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া, পারেনি ইজিপ্ট গ্রিস শিরাসীন শিল্পীর আঙুল, কালের রেদার টানে সর্বশিল্পে করে থরথর, কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর। কবি বলছেন যে নিসর্গের গ্রন্থ থেকে, নিসর্গ শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি। তো এই প্রকৃতির গ্রন্থ থেকে বলতে মূলত প্রকৃতি থেকেই আশৈশব অর্থাৎ ছোটোবেলা থেকেই কবি এই পড়াটা শিখেছেন। কি পড়াটা শিখেছেন? যে প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল, অর্থাৎ এই যে দেহজ যে প্রেম, এই প্রেমের উপর ভিত্তি করেই কিন্তু এই পৃথিবীটা টিকে আছে, পৃথিবীটা সবুজ শ্যামল রয়েছে। অর্থাৎ
পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই কিন্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে এবং এই জোড়ায় জোড়ায় সৃষ্টি হওয়ার পিছনে মূলত দেহজ প্রেমটাই সবচেয়ে বেশি কার্যকর। তো এই দেহজ প্রেম বা কামনা বাসনা যদি মানুষের মধ্যে না থাকতো কিংবা প্রকৃতির মধ্যে না থাকতো তাহলে কিন্তু প্রকৃতি কখনোই এতদূর পর্যন্ত আসতে পারতো না। তো কবি বলছেন যে প্রকৃতি থেকে আমি মূলত এই দেহজ প্রেমের একটা শিক্ষা পেয়েছি। চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া, পারেনি ইজিপ্ট গ্রিস সেরাসিয়ান শিল্পীর আঙুল। অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছেন যে তোমরা জানো যে বিশ্বের ইতিহাসে ইজিপ্ট শব্দের অর্থ হচ্ছে মিশর, তারপর মিশর গ্রিস সেরাসিয়ান এগুলো কিন্তু অনেক বড় বড় একটা সভ্যতা ছিল। কালের আবর্তে সেই সমস্ত সভ্যতা কিন্তু হারিয়ে গেছে, এই সমস্ত সভ্যতা কিন্তু হারিয়ে গেছে। কিন্তু কবি এই জায়গায় কবি বলছেন চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া, অর্থাৎ এই সমস্ত যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলো একসময় কিন্তু হারিয়ে গেছে, কিন্তু টিকে আছে কি বলতো, টিকে আছে কিন্তু এই প্রেম, দেহজ প্রেম। কালের রেদার টানে সর্বশিল্পে করে থরথর, কষ্টকর তার চেয়ে নয় মে কবির অধর। এই রেদা একজন হচ্ছে রোদা, যিনি চিত্রশিল্পী ছিল। তো কবি বলছেন যে এই যে চিত্রশিল্পী কালের সময়ের আবর্তনে সব কিছু কিন্তু থরথর করে, সব কিছু ভেঙে চুরে নষ্ট হয়ে যায়, কিন্তু কবি বলছেন তার চেয়ে নয় মে কষ্টকর, তার চেয়ে নয় মে কবির অধর। অর্থাৎ কবি তার প্রেমিকাকে বলছেন যে প্রেমের যে ধারা, প্রেমিকের যে আহ্বান, এগুলো এই যে সভ্যতাগুলো ছিল তার চেয়ে কিন্তু কষ্টকর নয়। অর্থাৎ কবি এই জায়গাতে বলতে চাচ্ছেন যে এই সমস্ত প্রাচীন সভ্যতা গ্রিস, মিশর, সেরাসিয়ান এই সমস্ত সভ্যতা কালের আবর্তে হারিয়ে গেলেও সেই প্রকৃতির শুরুতে অর্থাৎ মানুষ সৃষ্টির শুরুতে মানুষের ভিতরে যে দেহজ কামনা বাসনা ছিল আজও পর্যন্ত কিন্তু সেই কামনা বাসনাগুলো টিকে আছে। আর এই কামনা বাসনাকেই কবি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। কবি একটু আগে তোমাদেরকে বললাম রাবীন্দ্রিক যে প্রেম অর্থাৎ মনের যে প্রেম, সেই প্রেমটাকে কিন্তু কবি গুরুত্ব দেননি। কবি গুরুত্ব দিয়েছেন কি, কবি গুরুত্ব দিয়েছেন সেই দেহজ কামনা বাসনা। কারণ কি, মনের অবস্থান যতই হোক না কেন দেহজ বাসনাটাই কিন্তু সবচেয়ে বড় বাসনা, আর এইটাই প্রকৃতিকে সামনের দিকে নিয়ে যায়। তো এটাই ছিল মূলত সোনালী কাবিন 5 কবিতা, যে এখানে কবি মনোজ প্রেমের চেয়ে দেহজ প্রেমকেই গুরুত্ব দিয়েছেন এবং তিনি দেখিয়েছেন যে কালের আবর্তে সব কিছু হারিয়ে গেলেও দেহজ প্রেম আজও পর্যন্ত টিকে আছে। নরনারীর যে দৈহিক আকর্ষণ, এই আকর্ষণটাই সভ্যতাকে সামনের দিকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের সোনালী কাবিন 5 কবিতার আলোচনা। যদি কবিতাটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিবে, কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এখানে শেষ করছি। যাওয়ার আগে বলে যাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।